এখন আচ্ছা, শক্তির প্রকারভেদ যখন আমরা পড়বো চতুর্থ অধ্যায়ে, আমরা মূলত এখানে যান্ত্রিক শক্তি নিয়ে আলোচনা। যান্ত্রিক শক্তি মানে সহজ কথা বলি, খাঁটি বাংলা ভাষায় আগে বুঝাই, ঠিক আছে? খাঁটি বাংলা ভাষায় বলতে গেলে বল সম্পর্কিত যে শক্তি, আবার বলি, বল প্রয়োগ সম্পর্কিত শক্তি, বলের সাথে শক্তির সম্পর্ক থাকলে ওই শক্তিকে বলা হয় যান্ত্রিক শক্তি। কেমনে বুঝবা কোনটা যান্ত্রিক শক্তি? বলের সাথে যে শক্তির সম্পর্ক আছে, ঠিক আছে, বলের সাথে বল প্রয়োগের সরণ, এই ধরনের কথাবার্তা যে সকল শক্তির সাথে সম্পর্কিত, সেই শক্তিগুলোকে আমরা বলবো যান্ত্রিক শক্তি। ঠিক আছে? বল আর এটা এটা একটা একদম খাঁটি বাংলা ভাষায় বোঝার, সহজ ভাষায় বোঝার উপায় হচ্ছে বলের সাথে সরণের সম্পর্ক, যে শক্তির মাধ্যমে সম্পর্ক বোঝা যায় সেই শক্তিটাই মূলত যান্ত্রিক শক্তি। এখন সহজ কথা বলি, দুই ধরনের শক্তি পাইছি, একটা হচ্ছে গতি শক্তি আর একটা বিভব শক্তি। আগে বিভব শক্তি বুঝাই, পরে গতি শক্তি বুঝাবো। আচ্ছা, অবস্থানের পরিবর্তনের ফলে বস্তুর মধ্যে অর্জিত শক্তি বা কাজ করার যে সামর্থ্য, তাকে বলা হয় বিভব শক্তি। একটা সহজ কথা শুনি, আমি মনে করো তোমাকে 2 তলার ছাদে উঠে ফালাই দিলাম, কি করবা তুমি? ওখানে ছাদে উপরে স্টিল থাকবে না পড়ে যাবা? পড়ে যাবো। তুমি কোথায় ছিলে? মাটিতে? তোমাকে নিচে কোথায়? ছাদে। অবস্থানের পরিবর্তন করছে কি করি নাই? কোশ্চেন। এক্স্যাক্টলি। এখন তোমাকে ছেড়ে দিছে, পড়ে গেছো। এর মানে কি, তোমাকে অবস্থানের পরিবর্তন করার কারণেই তুমি মাটিতে পড়ে গেছো। অর্থাৎ তোমার অবস্থান পরিবর্তন করার কারণেই তুমি কাজ করার সামর্থ্য অর্জন করছো। এই জন্য এই যে শক্তিটা তোমার মধ্যে জমা হয়েছে তোমার অবস্থান পরিবর্তন করার কারণে, যার মাধ্যমে তুমি আবার মাটিতে পড়তে চাইতেছো, সেই শক্তিটাকে আমরা বলি ভব শক্তি। কথা বুঝছি আমরা সবাই? জি। এখানে জি স্যার। বস্তুর মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে অবস্থানের পরিবর্তন। ইম্পর্টেন্ট কথা হচ্ছে অবস্থানের পরিবর্তন, অর্থাৎ অবস্থানের পরিবর্তন হইলেই বিভব শক্তি হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে? অবশ্যই এক্ষেত্রে কোনো বলের বিরুদ্ধে অবস্থানের পরিবর্তনটা হইতে হবে। তুমি যেমন দেখো, আমি আমি তোমাকে যদি উপরে নেই, তাহলে অভিকর্ষ বলের বিরুদ্ধে তোমাকে উপরে নেওয়া হয়েছে, শুধুমাত্র এই জন্যই তোমার মধ্যে যে শক্তিটা জমা হয়েছে সেটা বিভব শক্তি। কিন্তু তুমি ডান থেকে বামে হেঁটে 5 মিটার গেছো, এখানে কিন্তু আসলে কোনো বিভব শক্তি তোমার মধ্যে জমা হবে না। তার রিজন হচ্ছে তুমি বাম থেকে ডানে 5 মিটার গেছো, কিন্তু তুমি কিন্তু কোনো বলের বিরুদ্ধে যাও। তোমার যাওয়ার, তুমি যে গিয়েছো রাস্তা অতিক্রম করেছো, ওই রাস্তার বিপরীতে কিন্তু কোনো বল কাজ করে না। তোমাকে যদি উপরে উঠাই, তাহলে উপরের দিকে উঠাও, নিচের দিকে তোমার ওজন কাজ করবে, উল্টা দিকে একটা বল কাজ করবে। কিন্তু আমি যদি, তুমি যদি ডানে হেঁটে যাও, তো বাম দিকে উল্টা দিকে কোনো বল কাজ করবে না। এই জন্য তোমার মধ্যে যে শক্তিটা জমা হবে সেইটাকে বলা হয় বল শক্তি। ঠিক আছে? এবং অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ, সরল দোলক কর্তৃক কৃত কাজ, এগুলোকে আমরা অভিকর্ষ বিভব শক্তি। আচ্ছা, এখন শক্তি কি বলতো? আমরা এই মাত্র একটু আগে বলেছিলাম যে এটা এক্স হবে, এটা এইচ না, এটাকে এক্স লিখেন। ঠিক আছে? এক্স উচ্চতা, যে এই জায়গাটা এক্স লিখেন। আচ্ছা, আগে বলে নিই, শক্তি মূলত আমরা কি বলছিলাম? শক্তি মূলত আমরা কাজ বলছিলাম করার হচ্ছে সামর্থ্য। সর্বোচ্চ কাজ করার সামর্থ্য। মানে তোমার কাছে 1,000 টাকা আছে, তুমি 1,000 টাকাই খরচ করতে পারবা। ওই যে তুমি সর্বোচ্চ যত টাকা খরচ করতে পারবা বা যত কাজ করতে পারবা, ওটাই তোমার শক্তি। তোমার কাছে টাকা আছে 1,000, খরচ করতে পারবা 1,000, সুতরাং তোমার শক্তি 1,000। আমি টাকা শক্তির সাথে তুলনা করছি। সুতরাং তোমার কাছে শক্তি আছে 1,000 জন, তুমি কাজ করতে পারবা 1,000 জন, ওইটাই 1,000 জুলই তোমার শক্তি। 1,000 জুলের পর তুমি একটুও কাজ করতে পারবে না, এর মানে তোমার শক্তি কতটুকু? 1,000 জুল। আচ্ছা, এখন তুমি দেখো তো, আমি মাটি থেকে এম ভরের বস্তুকে এক্স উচ্চতায় তুলছি, এখন যদি আমি তাকে ফেলি, সে কতটুকু নামবে? একটু এক্স নামবে। 1 ইঞ্চি আর নিচে নামতে পারবে? না না। যাওয়া সম্ভব নয়। তাকে আমি 100 মিটার উঠাইলে সে 100 মিটার মাটিতে পড়বে, 200 মিটার উঠাইলে সে 200 মিটার নিচে মাটিতে পড়বে, আমি যতটুকু উঠাবো সে ততটুকু। অর্থাৎ ভূমি থেকে উচ্চতা যতটুকু, সে ততটুকুর বেশি সে পড়তে পারবে না। এই জন্য উচ্চতা যতটুকু, তার সম্ভাব্য সরণ সে ততটুকু, সে ততটুকু পড়তে পারবে।
ততটুকুই তার কাজ করার সামর্থ্য। এই জন্য আমরা বলেছিলাম যে বল ইনটু তার কতটুকু স্মরণের সামর্থ্য আছে, এক্স পরিমাণ স্মরণের সামর্থ্য তার আছে, এক্স পরিমাণ স্মরণ হওয়ার, এক্স পরিমাণ যাওয়ার সামর্থ্য বস্তুর মধ্যে আছে। আর আমরা জানি পরন্ত বস্তুর জন্য যে বল, সে বলটা বস্তুর ওজন। এই জন্য আমরা বলতে পারি যে এফ, এটা হচ্ছে বস্তুর ওজন এম জি। এই জন্য ইপি সমান সমান এম জি এক্স। কথা বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এখন আমরা বলতো বস্তুর ওজন। এখন মনে করো তুমি এর কথা চিন্তা করো, তুমি যদি সারাদিন লাফাও, তাহলে কি তোমার কি ওজন কি কমে যাবে? সম্ভব? তুমি কি তোমার ওজন কমাইতে পারবা? এখন বিছানার মধ্যে যতই কান্নাকাটি করো, লাফালাফি করো, তুমি কি তোমার ওজন কমাইতে পারবা? না স্যার। এক্স্যাক্টলি, তাহলে তোমার ওজনটা তোমার জন্য ধ্রুবক। এই জন্য জি আমি স্যার। ধ্রুবকের পরিবর্তে একটা সমানুপাতিক চিহ্ন ব্যবহার করি। অর্থাৎ উচ্চতা যত বাড়বে, এক্স উচ্চতা ধরে নিয়েছে আমরা, উচ্চতা যত বাড়বে বিভব শক্তি তত বাড়বে। অর্থাৎ একটা বস্তুকে 100 মিটার উচ্চতা নিলে তার মধ্যে যে বিভব শক্তি, 200 মিটার উচ্চতা নিলে তার থেকে বেশি, 300 মিটার উচ্চতা নিলে তার থেকেও বেশি। যত আমি উপরে নিতে থাকবো, বস্তু বিভব শক্তির পরিমাণ তত আস্তে আস্তে বাড়তে থাকবে। কথাই বুঝছি না বুঝি নেবো না? বুঝছি। আচ্ছা, কৃতকাজ। কৃতকাজ কি বলতো? বল ইন্টু সরণ না? হুম, কৃতকাজ কি বল ইন্টু বলের দিকে সরণ, নাকি জানি না আমরা এটা? জানি স্যার, জানি। ওকে, তাহলে বলো, তাহলে আমি যখন এইচ লিখবো, এখানে এইচটা মূলত কি আমার? আমি কৃতকাজ লিখলাম, কৃতকাজের এইচটা মূলত কি আমার? স্মরণ। হাইট। এক্স্যাক্টলি, এইচ আমার স্মরণ। এইচ হচ্ছে স্মরণ, আমি লিখে দিয়েছি এইচ স্মরণ, মনে থাকবে? অর্থাৎ আমি যখন কাজ বলবো, কাজের ক্ষেত্রে আমি যেটা বসাবো সেটা হচ্ছে অবশ্যই স্মরণ হতে হবে, এটা উচ্চতা নয়। কাজের সংজ্ঞা কি? বল ইন্টু বলের দিকে সরণ। তাহলে বল, এমজি হচ্ছে বল, পরন্ত বস্তুর জন্য এমজি হচ্ছে বল। বস্তু যতটুকু স্মরণ হয়েছে সেটা হচ্ছে আমার এইচ। আমাকে কনসেপ্ট বুঝতে হবে। আন্দাজে এইচ থেকে হাইট লিখে উচ্চতা বলবো, ইটস নট লাইক। কাজ মানে কি? বল ইন্টু বলের দিকে সরণ। সুতরাং এখানে যদি তুমি কাজ বলছি, তাহলে এইচ উচ্চতা হওয়ার কোনো সুযোগ নাই, এইচ হতে হবে এখানে সরণ। ওকে। আচ্ছা, আরেকটা জিনিস, এখন হচ্ছে বিভব শক্তি বনাম এক্স, বিভব শক্তি বনাম এক্স এর গ্রাফ। এখন তুমি বলো এক্স এর পাওয়ার কত এখানে, বলো তো এক্স এর পাওয়ার কত? ওয়ান। ওয়ান, এক্স্যাক্টলি, এক্স এর পাওয়ার হচ্ছে ওয়ান। এবং আমরা জানি যে যদি কোনো স্বাধীন চলকের পাওয়ার ওয়ান হয়, তাহলে সেটা একটা সরল রেখা হয়, এটাকে আমরা জানি। যে কোনো স্বাধীন চলক, যে কোনো স্বাধীন চলকের পাওয়ার যদি ওয়ান হয়, তাহলে সেটা একটা সরল রেখা হয়। আমি তোমাকে বললাম, ধরো একটা এক্সাম্পল দিয়ে তোমাকে বলো তো, এস ইকুয়াল টু ভিটি। আমরা আমি লাস্ট চ্যাপ্টার, আগের চ্যাপ্টার ছিল এস ইকুয়াল টু ভিটি, মনে আছে নাকি এস ইকুয়াল টু ভিটির সমীকরণটা? বলো তো, বলো তো। আচ্ছা, এখানে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি এখানে সরল নিলাম, সময় লেখচিত্র অঙ্কন করবো। তাহলে এক্স অক্ষে কি আছে বলো তো? এক্স অক্ষে কি এটা? আমি গোল দিলাম, এটা কি? সময়। সময়। এর মানে সময় হচ্ছে আমার স্বাধীন চলক। এই সমীকরণে স্বাধীন চলকের পাওয়ার কত? ওয়ান। ওয়ান। এক্স্যাক্টলি। এই জন্য এটা একটা সরলরেখা হয়ে যাবে। এই জন্য এটা একটা সরলরেখা হয়ে যাবে। কথা বুঝছি না বুঝিনি আমরা, বলো? বুঝছি স্যার। ভেরি গুড। স্যার এটা সরল হয়ে গেলে সরলরেখা কি তাহলে বিভ্রান্ত হবে না? বুঝি নাই। স্বাভাবিক না, সরলরেখা এরকম ঢাল ভাবে হবে। হ্যাঁ, ঢাল ভাবে হবে সরলরেখা। যদি স্বাধীন চলকের পাওয়ার ওয়ান থাকে, তাহলে ঢাল করে একটা মূল বিন্দু হবে সরলরেখা, সহজ। বুঝতে পারছি? আচ্ছা, এখন গতিশক্তি। একটা কথা বলো তো, আমি ধরো তুমি বসে আছো, বসে বসে কি তুমি কাউকে পা দিয়ে ধাক্কা দিতে পারবা?
জি স্যার। তোমাকে নড়তে হবে, বসে না নড়ে কাউকে গা দিয়ে ধাক্কা দিতে পারবা? না স্যার। না স্যার। কম। তোমাকে অবশ্যই গতিশীল হইতে হবে, গতিশীল হইলে তুমি কেবলমাত্র গা দিয়ে ধাক্কা দিতে পারবে। আর ধাক্কা দিলেই তোমার পক্ষে কাজ করা সম্ভব। অর্থাৎ আমরা এখানে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বস্তুর গতির কারণে সে কাজ করার সামর্থ্য অর্জন করে। আর একটা বস্তু গতিশীল, গতির কারণে সে কিছু কাজ করতে পারে বা কাজ করতে চায়, কাজ করার একটা অ্যাবিলিটি তৈরি হয়েছে, সামর্থ্য তৈরি হয়েছে। তাহলে আমরা সেটাকে বলবো, সেই শক্তিটাকে গতিশীল। ক্লিয়ার? একটা বস্তুর কারণে যে কাজ করার সামর্থ্য অর্জন করে, সেই সামর্থ্যটাই মূলত গতিশীল। এখন চিন্তা করো তো, একটা ট্রাক যদি সারাদিন স্টপ থাকে, দাঁড়ায় থাকে, সেই ট্রাক দ্বারা অ্যাক্সিডেন্ট সম্ভব? অন্য একটা বস্তুতে বল প্রয়োগ সম্ভব, বলো তো? নো স্যার। কিন্তু একটা ট্রাক যদি 5 মিটার পার সেকেন্ডে গতিশীল হয়, তাহলে কি সম্ভব না? জি। অর্থাৎ আমরা এখানে কি বললাম বুঝতে পারলি? যে একটা বস্তু যদি, একটা ট্রাক যদি বা একটা বস্তু যদি অন্য একটা বস্তুতে বল প্রয়োগ করতে চায়, তাহলে অবশ্যই গতির প্রয়োজন। অর্থাৎ গতি থাকলে সে একটা কাজ করার সামর্থ্য অর্জন করবে। আর এই যে শক্তিটা এখানে, যে শক্তির দ্বারা এটা কাজ করতে পারতেছে গতির কারণে, সেই শক্তি। ক্লিয়ার? আচ্ছা আমাকে বলো তো, একটা বস্তু, একটা বস্তু সে স্থির ছিল, এখন স্থির মানে কি? তোমার পকেট ফাঁকা। একটা বস্তু স্থির, তার কোনো শক্তি নাই। তোমার সাথে তুলনা করি, তোমার পকেটে কোনো টাকা নেই। এখন, এখন যদি আমি তোমাকে 1,000 টাকা দিই, তোমার পকেটে 1,000 টাকা জমা হবে। ঠিক তেমনি এখন যদি তোমাকে আমি ধাক্কা দিয়ে গতিশীল করি, তাহলে যতটুকু ধাক্কা দিলাম, যতটুকু শক্তি আমি খরচ করলাম, ততটুকু শক্তি তোমার মধ্যে জমা হবে কাজ করার জন্য। নাকি আমি বুঝাতে পারি জি না স্যার। তোমাদের? স্যার বুঝছি। এখন আমরা বলতে পারি তাহলে গতিশক্তির মানে কি? তোমার উপর যে পরিমাণ কাজ করা হচ্ছে, বা তুমি সর্বোচ্চ যতটুকু কাজ করার সামর্থ্য অর্জন করেছো, সেটাই হচ্ছে মূলত গতিশক্তি। এই যে বললাম তোমার উপর কাজ করা মানে কি? তোমাকে আমি টাকা দিয়েছি, হ্যাঁ। আর জি স্যার। বস্তুর সর্বোচ্চ কাজ করার সামর্থ্য মানে কি? তুমি টাকা খরচ করার সামর্থ্য অর্জন করছো। এই দুটো একই কথা। তোমাকে আমি টাকা দিছি 1,000, তুমি কাজ করার সামর্থ্য অর্জন করছো বা টাকা খরচ করার সামর্থ্য অর্জন করছো, কথা শেষ। আচ্ছা, এখন আমাকে বলো ডাব্লিউ ইজ ইকুয়াল টু, জানি এফ এস। কাজ মানে কি? বল ইন্টু বলের দিকে সরণ। আচ্ছা ফাইন। এখন এফ ইকুয়াল টু আবার কি পড়েছিলাম? এম এ, মনে আছে তোমাদের? আমরা পড়েছিলাম এফ ইকুয়াল টু এম এ। জি স্যার। আচ্ছা, মনে নাই? জি স্যার। মনে আছে স্যার। এফ ইকুয়াল টু এম, তাহলে আমি যে এফ এর পরিবর্তে আমি এখানে এম এ বসিয়ে দিচ্ছি। আচ্ছা, গতি চ্যাপ্টারে তোমার মনে থাকার কথা, তুমি একটা সমীকরণ পড়েছিলা যে ভি স্কোয়ার ইকুয়ালস টু, আচ্ছা এটা একটু পরে বলছি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস, একটা সমীকরণ পড়েছিলাম। আমরা আগেই বলেছিলাম যে একটা, তুমি যদি, তোমার পকেটে টাকা না থাকলে তোমাকে আমি, টাকা না থাকলে তোমাকে আমি যে টাকা দিব সেটাই তুমি খরচ করবা। তো তোমার যদি বেগ না থাকে, যদি এটা জিরো হয়, আদি বেগ যদি জিরো হয়, তখন তোমাকে আমি যে বলটা প্রয়োগ করে যে শক্তি খরচ করবো, সেটাই কিন্তু তোমার গতিশক্তি। মাথায় রাখতে হবে। তোমার কাছে টাকা নাই, 1,000 টাকা দিছি, ওইটাই তোমার শক্তি, ওটাই তোমার খরচ করার সামর্থ্য। তোমার কাছে বেগ নাই, এখন আমি তোমাকে যেই শক্তিটা দিব, তোমার উপর যে কাজটা করবো, সেটাই কিন্তু তোমার গতিশক্তি। মনে রাখতে হবে এটা। তাহলে তোমার আদি বেগটা কত? এখানে জিরো। কারণ বেগ থাকা যাবে না শক্তি পাওয়ার জন্য, তোমার পকেটে টাকা থাকা যাবে না। তাহলে আমি তোমার শক্তি বুঝতে পারবো না, তোমার পকেটে কয় টাকা আছে। আচ্ছা, এটা জিরো হইতে হবে। তাহলে ভি স্কোয়ার সমান 2s। এখান থেকে 2 দিয়ে যদি আমি এর পাশে ভাগ করে দিই, তাহলে কি পাচ্ছি আমরা? as ইকুয়ালস টু হাফ ভি স্কোয়ার। তাহলে এই যে এম আছে, এস এর পরিবর্তে আমি কি লিখলাম? হাফ ভি স্কোয়ার। তাহলে আমরা কি পাচ্ছি? ই কে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এটা হচ্ছে গতিশক্তির সূত্র। আমরা কি বুঝতে পারছি না বুঝতে পারি নাই? জি বুঝছি স্যার। স্যার।
আচ্ছা, তোলা হয়েছে? না স্যার। তুলো। ওকে, নেক্সট। আচ্ছা, এখানে বলো স্বাধীন চলকের পাওয়ার কত, ভি এর পাওয়ার কত এখানে বলো তো। টু। টু। ভেরি গুড, ভি এর পাওয়ার এখানে 2। যদি বলেছিলাম স্বাধীন চলকের পাওয়ার যদি 1 হয়, সরল রেখা, কিন্তু এখানে কি পাওয়ারটা 1? না। Yes. না। এবং এই জন্য পাওয়ারটা 2। আর এই জন্যই দেখো এটা একটা বক্ররেখা হয়ে গিয়েছে। ঠিক আছে, এটা একটা কি হয়েছে বলো তো, বক্ররেখা। বক্র। আপত্তি আছে কারো? আর আপত্তি আছে? ওকে, ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। আগামী ক্লাসে ইনশাল্লাহ স্প্রিং শক্তি নিয়ে আলোচনা করবো। ওকে, আমার মোটামুটি শক্তি দিনটা শেষ হয়ে গেলে চ্যাপ্টার প্রায় শেষের দিন, আর তেমন কোনো প্যারা হবে না ইনশাল্লাহ। তা এই সপ্তাহের মধ্যে আমার বিশ্বাস চ্যাপ্টার ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। ঠিক আছে। ওকে, আগে বলো কনসেপ্ট বুঝছো কিনা, কনসেপ্ট বুঝে নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা।